হ্যালো ভিউয়ার্স, ইজি বেঙ্গলি ম্যাথ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর অন্তর্ভুক্ত সমাকল অংশের অনির্দিষ্ট যে পার্টটি রয়েছে, অনির্দিষ্ট সমাকল, সেই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক কিছু কোশ্চেন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করব। দেখো, যে কোশ্চেন উত্তরগুলো আমি বেছে নিয়েছি সেগুলো মূলত ছায়া প্রকাশনীর অন্তর্ভুক্ত যে সৌরেন্দ্রনাথ দে বইটি রয়েছে সেই বইয়ের কিছু আমি অঙ্কও বেছে নিয়েছি। ওকে, তো এখান থেকে এই বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে এই চ্যাপ্টার সম্পর্কে কিছু জ্ঞান লাভ করো, অর্থাৎ এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, এবং যে অঙ্কগুলো আমি বেছে নিইনি অর্থাৎ বাকি যে অঙ্কগুলো তোমরা বইয়ের সেই বাকি অঙ্কগুলো যাতে অতি সহজেই করতে পারো। এবং আমি পিপিটি মডেল এটাকে তোমাদেরকে প্রেজেন্ট করছি। তার অর্থ হচ্ছে তোমরা কিন্তু কম সময়ে অনেক বেশি অঙ্ক এক্সাম্পল কিন্তু সহজেই দেখতে পাবে। তো দেরি না করে চলে এসো আমাদের প্রথম অঙ্কের স্লাইডে। দেখো, এখানে আমি যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক, সংক্ষিপ্ত পাঠের 2 নম্বর, ছায়া প্রকাশনীর অন্তর্ভুক্ত যে এসেনদের বইটি রয়েছে তার সংক্ষিপ্ত পাঠের 2 নম্বর অঙ্ক। তো লক্ষ্য করো, এখানে একটা পলিনোমিয়াল রয়েছে এবং নিচেও একটা পলিনোমিয়াল রয়েছে এবং এরা ভাগ আকারে রয়েছে। দেখো, যোগ আকারে বা বিয়োগ আকারে যদি এরকম আমাদের পলিনোমিয়াল থাকে তাহলে আলাদা আলাদাভাবে আমরা তাদেরকে ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু ভাগ আকারে যদি এরকম বা গুণ আকারে যদি কোনো পলিনোমিয়াল থাকে তাদেরকে আমরা কিন্তু আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে ভাগ বা গুণ করতে পারি না। ওকে, তাহলে কিভাবে এটাকে আমরা এগোবো মন দিয়ে দেখো। আমরা ফার্স্টে ওপরের পলিনোমিয়াল, এটা যেহেতু বর্গাকারে রয়েছে অর্থাৎ বর্গরাশি রূপে রয়েছে, তাহলে আমরা ওটাকে ফার্স্টে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে আমরা কি করলাম, আমরা ভালো করে খেয়াল করো, ভেঙে নিয়ে আমরা এখানে লিখেছি, তারপরে আমরা কি করলাম, এক্সেস কিউব দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটিকে অর্থাৎ ওপরে 3টে পদ জেনারেট হয়েছে, 3টে পদকেই কিন্তু এক্সেস কিউব দিয়ে আমরা ডিভিশন করে দিলাম অর্থাৎ ভাগ করে দিলাম। তাহলে এই ভাগ আকারে আমরা এটা পেলাম। এবার দেখো, এটা 3টে পদ রয়েছে, 3টে পদ যোগ আকারে রয়েছে। এবার আমরা 3টেকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করব এবং তাদেরকে যোগ আকারে লিখে আমরা চ্যাপ্টার ক্লোজ অর্থাৎ এই অঙ্কটি ক্লোজ করব। তাহলে ভালো করে খেয়াল করো, এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে x² 2, 1/x এর ইন্টিগ্রেশন লগ মড x, এবং x⁻³ এর ইন্টিগ্রেশন তোমরা দেখো অ্যাকর্ডিং টু ফর্মুলা আমি এখানে লিখেছি, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। পরবর্তী অঙ্কের স্লাইডে আমরা চলে আসি। তাহলে আমাদের অ্যান্সার এটাকে রেখে দিয়ে ফাইনালি সি কিন্তু অবশ্যই তোমরা ডেসক্রাইব করবে, এটা হচ্ছে সমকল ধ্রুবক বা আরবিটারি কনস্ট্যান্ট, যেটা তোমরা লিখতে চাও। তো পরবর্তী অঙ্কের স্লাইডে দেখো, এখানেও একটা দুটো পলিনোমিয়ালের ভাগ আকারে রয়েছে। তো এই পলিনোমিয়ালের ভাগ আমরা আগেরটিতে কি করেছিলাম, জাস্ট ভাগ করে দিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রেও লক্ষ্য করো আমরা ভাগ করব, অর্থাৎ উপরের পলিনোমিয়ালটাকে নিচেরটা দিয়ে ভাগ করব। ভাগ করলে কিন্তু আমরা ভাগফল এটা পাবো, কিন্তু আমরা একটু কায়দা করে ভাগ করি। আমরা যেহেতু একটু উঁচু ক্লাসে উঠে গেছি, তাহলে আমরা কি করলাম, উপরের পলিনোমিয়ালটা আমরা ফ্যাক্টর রূপে অর্থাৎ দুটি পদের গুণফল রূপে লিখে ফেললাম। কি করে গুণফল রূপে লিখলাম তোমরা লক্ষ্য করো, আমি এটাকে ভ্যানিশিং মেথড কিন্তু ইউজ করেছি। দেখো, আমি ভ্যানিশিং মেথড এখন আর শেখাতে চাই না, তোমরা এখানে ভালো করে ফলো করো। দেখো, ভ্যানিশিং মেথডের আমি একটু ইনিশিয়েটিভ দিতে চাই। আমরা কিন্তু দেখলাম এক্সের মান এখানে 3 বসিয়ে দেখলাম এটা =0 হচ্ছে। ওকে, তার মানে আমাদের যে ফ্যাক্টরগুলো হবে সেটা হচ্ছে x-3। তাহলে x-3 আমি এখানে 3বার লিখলাম, এবং এখানে আমাদের x³ রয়েছে, তাই আমরা এখানে x² নিলাম। দেখো, আমি যেহেতু এটা গুণ করলে কত পাবো, এখানে x³ পাবো। একই রকমভাবে তাহলে তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো যে ভ্যানিশিং মেথডের ইনিশিয়েটিভটা কিভাবে নিতে হয়। তোমরা জানো, আমি জানি, যেহেতু এটা তোমরা অষ্টম শ্রেণী থেকেই শিখে আসছো। তো আমরা এটাকে ফ্যাক্টর আকারে লিখলাম, ফ্যাক্টর আকারে যেই লিখলাম, আমরা যদি এবার ভাগ করি, দেখো এটা কেটে যাচ্ছে, সিম্পল আমরা এই পদটাকে পাচ্ছি। এবার এটা যেহেতু 3টে আলাদা আলাদা পদ, তাই আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে উত্তর হিসেবে লিখে রাখবো। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। এখানে আমি 7 নম্বর অঙ্কটাকে বেছে নিয়েছি। দেখো, এখানেও কিন্তু দুটো পলিনোমিয়ালের ভাগ আকারে রয়েছে। তো এক্ষেত্রেও আমরা কি করব, ওপরের পলিনোমিয়ালটাকে কিন্তু আমরা কি করে নেব, ওপরের পলিনোমিয়ালটাকে একই রকমভাবে ভাগ ডাইরেক্টলি না করে আমরা কিন্তু ডাইরেক্টলি, দেখো আগের অঙ্কটাতে ভালো করে খেয়াল করো, আমরা এটাকে কিন্তু এটা দিয়ে ডাইরেক্টলি ভাগ করতে পারতাম, তাহলেও কিন্তু এই পদটাই আসতো। কিন্তু আমরা যেহেতু এখন উঁচু ক্লাসে উঠে গেছি, তাই আমরা ভাগের ক্যাটাগরিটা একটু অন্যরকম করি। ওকে, এবং ঠিক একই রকমভাবে আমরা যদি এটাকে এটা দিয়ে ভাগ করি, আমরা কিন্তু ফাইনালি এই পদটা পাবো। তোমরা বুঝতে পারছো? কিন্তু আমরা ওইভাবে না এগিয়ে আমরা কি করব,
এটাকে আমরা ফ্যাক্টরাইজ করব। দেখো আমি ফ্যাক্টরাইজ করেছি, তোমরা একই রকমভাবে ভ্যানিশিং মেথডে ফ্যাক্টরাইজেশনটা করতে পারো। তোমাদের যদি অসুবিধা হয় ভ্যানিশিং মেথড শিখতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের আলাদা একটা ভিডিও আমি এর জন্য প্রস্তুত করে দেব। তো যাই হোক, এবার দেখো ভ্যানিশিং মেথডে লেখবার পরে আমরা কিন্তু এখানে ফ্যাক্টর আকারে লিখবার পরে আমরা কিন্তু এখানে এটাকে আবার কিন্তু ফ্যাক্টর আকারে লিখতে পারছি। ওকে, দেখো আমি এখানে কিন্তু বেশ স্টেপ জাম্প করেছি। স্টেপ জাম্প এখানে তোমরা শুধু একটু বুঝে নাও, কেন কি ফ্যাক্টরাইজেশনটা তোমাদের কাছে আর খুব কঠিন হওয়ার কথা না। এবার লক্ষ্য করো, আমরা ওপরে কিন্তু 3টে ফ্যাক্টর পেয়েছি আর নিচে কিন্তু 2টো ফ্যাক্টর আছে। এবার দেখো গুণ এরা পরস্পর কেটে গিয়ে কাটাকাটি গিয়ে আমরা ফাইনালি পাচ্ছি কোনটা, আমরা কিন্তু x-2কে পেয়ে যাচ্ছি। এবার x-2 এর ইন্টিগ্রেশন আলাদা আলাদাভাবে দুটো ইন্টিগ্রেশন করবে এবং এখানে লিখে দেবে। ওকে, পরবর্তী অঙ্কের স্লাইডে আমরা চলে আসি। দেখো এখানেও আমরা 8 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক, সংক্ষিপ্ত উত্তরধর্মী চ্যাপ্টারটি হেডিংটা, অর্থাৎ চ্যাপ্টারের ভিতরে হেডিংটা এইভাবে রয়েছে। তো এখানেও দুটো পলিনোমিয়াল দেখো এইভাবে ভাগ আকারে রয়েছে, এটাকে ইন্টিগ্রেশন করতে দিয়েছে। তো আমরা আমাদের উদ্দেশ্য কি, আমরা আগের 3টে অঙ্কে দেখেছি ওপরের পার্টটাকে আমরা কিন্তু ফ্যাক্টর আকারে লিখে নিচ্ছি। তো এটাকেও আমরা ফ্যাক্টর আকারে লিখব। দেখো এটা কিন্তু তোমাদের 8ম শ্রেণীর বইতে ফ্যাক্টরাইজেশন অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে কিন্তু এই অঙ্কটি ছিল যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, এবং তোমরা সেখানে করেছিলে। তো এটাকে কিভাবে করা হচ্ছে তুমি যদি একটু খেয়াল করো, আমি কিন্তু এখানে লিখেছি। দেখো এখানে 2x² লিখে এখানে x² লিখেছি। কেন এখানে 2x² আর x² লিখলাম, তার কারণ হচ্ছে দেখো এটা একটা হোল স্কোয়ারের ফর্মুলা এসে গেছে এবং পরে একটা x² অর্থাৎ আমরা পরবর্তীতে a² - b² এই ফর্মুলায় এটাকে ইউজ করতে পারছি। দেখতে পাচ্ছ এখান থেকে লক্ষ্য করো a² - b² ওপরে এসে গেছে এবং সেই অনুযায়ী আমরা কি লিখব, a + b × a - b। এবং লেখার পরে তোমরা সহজেই বুঝতে পারছো এটাকে ফ্যাক্টর আকারে লেখার কারণে আমরা কিন্তু এই পার্টটা আর এই পার্টটা কিন্তু কেটে দিতে পারছি। ওকে, কেটে দেওয়ার পরে আমরা কি পাচ্ছি, একটা সিম্পল পলিনোমিয়াল পাচ্ছি এবং এটাকে ইন্টিগ্রেশন করা ভীষণ সহজ। তোমরা ফর্মুলাগুলো অবশ্যই কিন্তু মুখস্থ করবে, বারবার আমি একই কথা বলছি। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে এসো। দেখো এখানে আমি 10 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। সেখান থেকে লক্ষ্য করো আমরা কি করছি, কিভাবে এই অঙ্কটাকে এগোবো। দেখো তোমরা জানো যে লগের সামনে যে 6টা রয়েছে এটা এক্সের পাওয়ারে উঠে যায়, তাই তো? এটা আমরা 9ম শ্রেণীতে যে লগারিদম অধ্যায়টি রয়েছে সেখান থেকেই আমরা জানি। তো একই রকমভাবে প্রত্যেকটি পার্টে কিন্তু সেই একই অপারেশন করা হয়েছে। ওকে, তোমরা বুঝতে পারছো এখানে 6টাকে সামনে উঠছে, এখানে 4টা সামনে ওপরে উঠে যাচ্ছে পাওয়ারে, এখানে 3টাকে পাওয়ারে উঠিয়ে দিতে পারছি এবং এখানে কিছুই নেই। ওকে, এবার দেখো ই আর লগ পরস্পর ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে গিয়ে কিন্তু আমরা আলটিমেটলি পাচ্ছি e⁶, এখানে পাচ্ছি x⁴, এখানেও পাচ্ছি x⁴। ওকে, এখানেও পাচ্ছি x³ এখানেও x³। ওকে, তো এইবার দেখো এইবার যে অঙ্কটি আসলো সেই অঙ্কটি কিন্তু ওপরেও একটা পলিনোমিয়াল নিচেও একটা পলিনোমিয়াল। তো আমাদের উদ্দেশ্য কি, ওপরেরটাকে নিচেরটাকে দিয়ে ভাগ করা। তো ভাগ না করে আমরা কি করব, আমরা ফ্যাক্টরে পরিণত করব। দেখো আমরা ওপরটিকে ফ্যাক্টরে পরিণত করে দেখছি, এটাকে দেখছি আমরা x⁴ যদি কমন নিই তাহলে যে পদটি থাকছে x² - 1 এসে যাচ্ছে, এবং একই রকমভাবে নিচেরটা থেকেও যদি আমি ওটাকে কমন নিয়ে রাখি তাহলে লক্ষ্য করো এই পার্টটা আর এই পার্টটা কেটে দিতে পারছি এবং এটাকেও আমরা কাটাকাটি করে কত লিখতে পারছি, x³ তাহলে দেখো এই বড় অঙ্কটা কি সহজ অঙ্কে পরিণত হয়ে গেল। দেখো এইখান থেকে এই অঙ্কটা কিন্তু ইন্টিগ্রেশনের অন্তর্ভুক্ত না, অর্থাৎ ইন্টিগ্রেশন কিন্তু এটা শিখতে বলে না। তোমরা কিন্তু এই বিগত বছরে যে ম্যাথ নিয়ে পড়াশোনা করেছো তারই রেজাল্ট হচ্ছে এটা, অর্থাৎ ইন্টিগ্রেশনের ভেতরে আমরা কি করে এই রাশিটিকে একটা ছোট রাশিতে পরিণত করলাম, এটাই হচ্ছে আমাদের পূর্ববর্তী নলেজ। তাহলে পূর্ববর্তী নলেজ থেকে আমরা এটা পেলাম এবং এটার আনসার হচ্ছে এটি। পরবর্তী অঙ্কের স্লাইডে দেখো ওপরেও একটা ফাংশন নিচেও একটা ফাংশন। তো এটাকে আমরা কি করলাম দেখো তোমরা ভালো করে খেয়াল করো, নিচেরটা দেখে আমি এটা উপলব্ধি করতে পারছি, দেখো তোমরাও উপলব্ধি করতে পারবে, ধীরে ধীরে এটা তোমরাও পারবে। আমরা যদি এখানে 6x রয়েছে আমরা কিন্তু এই আকারে দেখো একটু নিচের যে পদটি রয়েছে সেটিকে দেখে আমরা কিন্তু ওপরের পদটা চেঞ্জ করে নিলাম, অর্থাৎ দেখলাম আমরা 2 টু দি পাওয়ার 2x তার পাওয়ারে কিউব আকারে এটাকে লিখতে পারছি।
কেন 2^2x লিখলাম? কারণ কি আমরা দেখলাম নিচে 2^2x রয়েছে, এই কারণেই কিন্তু ওপরের পদটাকে আমরা 2^2x তার কিউব আকারে লিখলাম। ওকে, যদি অন্য কিছু লেখা থাকতো সেই অনুযায়ী কিন্তু অন্য কিছু লিখতাম, কিন্তু আমরা অঙ্ক দেখে আমরা অঙ্ক করা শিখছি। ওকে, তাহলে আমরা সেটা বুঝলাম যে এটা কি আকারে লিখব। তাহলে লক্ষ্য করো, এবার দেখো 1টাকে আমরা 1-এর কিউব আকারে লিখতেই পারি, সেই অনুযায়ী এটা থেকে এটা আমরা লিখেছি। এবার দেখো আমরা এটাকে অর্থাৎ উপরে ভগ্নাংশের উপরে আমরা কিন্তু a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ইউজ করব। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা দেখো আমি তোমাদের সুবিধার্থে আমি পাশে লিখে নিয়েছি, সেটা আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করেছি, অর্থাৎ a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে লক্ষ্য করো আমি এটা পেয়েছি। এবার তোমরা দেখো আমরা কেন এইভাবে লিখলাম, আমরা কিন্তু এটা আর এটা কেটে দিতে পারছি। ওকে, কেটে দেওয়ার ফলে আমরা যেটা থাকছে সেটা হচ্ছে এটি। ওকে, এবার এটাকে আমরা সহজেই ইন্টিগ্রেশন করতে পারবো। এই ফর্মুলাটা তোমরা একটু দেখে নাও, এটা হচ্ছে a টু দি পাওয়ার mx এর ফর্মুলা। a টু দি পাওয়ার mx হচ্ছে a টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m log a। ওকে, তোমরা এটা সহজেই মুখস্থ করে নিয়েছো আশা করি। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে এসো। দেখো এখানে আমি 16 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি, এখানে রয়েছে sin টু দি পাওয়ার 4x। ওকে, দেখো ইন্টিগ্রেশন কিন্তু এই পার্টটি আমরা করতে পারি না, আমরা কিসে পরিণত করব, আমরা নর্মালাইজ করব। নর্মালাইজ মানে এর আগে আমি বলেছি, আমরা সাইনের পাওয়ারে যদি কিউব বা ঘন পাওয়ারে হায়ার পাওয়ারে থাকে ওটাকে আমরা রিডিউস করে এক পাওয়ার বিশিষ্ট ত্রিকোণমিতিক অপেক্ষকে পরিণত করব, কেবলমাত্র কোসেক আর সেক এক্স ছাড়া। কারণ কি সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করা যায়, কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করা যায়, কিন্তু অন্যান্য কোনো ত্রিকোণমিতিক অপেক্ষকের বর্গ থাকলে কিন্তু বা ঘন থাকলে কিন্তু তাদের ইন্টিগ্রেশন করা যায় না। ওকে, তাহলে এটা আমাদের ত্রিকোণমিতিক অর্থাৎ একাদশ শ্রেণীতে আমরা যে ত্রিকোণমিতি শিখেছি তার আমরা জ্ঞান এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এখানে তোমরা সহজেই দেখতে পাচ্ছ যে আমি এখানে 1/4 কমন নিয়ে কি করলাম, 2 sin স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার আকারে লিখলাম। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে দেখো আমি এখানে কিন্তু একটা পাওয়ার কমিয়ে ফেলতে পেরেছি। দেখো এখানে স্কোয়ার ছিল, এখানে দেখো 1 পাওয়ার রয়েছে। ওকে, তাহলে পাওয়ার আমরা ধাপে ধাপে কমাচ্ছি, বুঝতে পারছো তোমরা। এবার দেখো এটাকে আমরা বর্গ আকারে লিখতে হবে, কেন কি এখানে বর্গ ছিল, তাই তো। তো এইবার আমরা কি করব, দেখো এখানে কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা এখানে ইউজ করব। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমি কিন্তু সেইভাবে এটাকে লিখে রেখেছি। ওকে, এইবার তোমরা লক্ষ্য করো এটাকেও ইন্টিগ্রেশন করা কিন্তু সহজ নয়। কারণ কি, কারণ একটাই প্রতিবন্ধকতা, এখানে পাওয়ারে বর্গ রয়েছে, তাহলে এই বর্গটাকেও আমাকে কি করতে হবে, আমাকে রিডিউস করতে হবে। তাহলে এই বর্গটাকে রিডিউস করার কিভাবে করব, আমরা জাস্ট আমরা সামনে একটা 2 নেব, কারণ কি আমরা ত্রিকোণমিতিক ফর্মুলা আমরা জানি, এর উপর অ্যাপ্লাই করতে পারবো। একটা 2 কমন নিয়েছি, দেখো 2 গুণ আকারে নিয়েছি, কারণ 2 cos স্কোয়ার এক্স এর ফর্মুলা আমরা ইউজ করব। 2 cos স্কোয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 2 cos স্কোয়ার থিটা। দেখো আমি এখানে লিখছি ফর্মুলাটা, 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। এই ফর্মুলা কিন্তু এখানে ইউজ হয়েছে। দেখো আমি এই লাইন থেকে এখানে দেখো সহজেই বর্ণনা করতে পারছি। দেখো এখানে 2 লেখার কারণে এখানে একটা হাফ হওয়ার কথা, তাই তো। আবারও বলছি, মন দিয়ে শোনো, এখানে 2 লেখার কারণে এখানে একটা হাফ নেওয়ার কথা, কিন্তু এখানে আমি 1/8 কী করে আসলো, অ্যাকচুয়ালি দেখো 1/4 দিয়ে এই তিনটে পদটাকেই গুণ করে দিয়েছি, সেই কারণে কিন্তু 1/8 এসছে ওখানে। ওকে, আর এখানে লক্ষ্য করো 2 আর এখানে 1/4 ক্যান্সেল হয়ে গিয়ে হাফ হয়েছে। ওকে, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, এই দুটো পদ তো আমরা সহজেই ইন্টিগ্রেশন করতে পারবো, আর এখন দেখো এটার কারণে এটা যে আমরা লিখতে পারছি এটাকেও আমরা সহজেই ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এই লাইনটা ফাইনালি ক্যালকুলেট করে দেখো এটাকে যোগ করে আমি 3/8 লিখতে পারছি, আর বাকি দুটো পদ যেরকম রয়েছে সেরকমই আমি এটাকে রেখে দিলাম। এবার দেখো আমরা এই পদ তিনটিকে সহজেই কিন্তু সমাকল করতে পারবো, এবং ফর্মুলা অনুযায়ী, তোমরা ফর্মুলা অবশ্যই মুখস্থ করেছো, আমরা ফর্মুলা অনুযায়ী কিন্তু এখানে এটাকে লিখে নিয়েছি। যাই হোক, পরবর্তী অঙ্কের স্লাইডে চলে এসো। দেখো এখানেও কিন্তু একটা ত্রিকোণমিতিক অপেক্ষক, এখানেও একটা ত্রিকোণমিতিক অপেক্ষক। আমরা যেরকম পলিনোমিয়ালকে কি করেছিলাম, প্রথমে এরকম ভাগ আকারে থাকলে আমরা ফার্স্টে কি করেছিলাম, কাটাকাটি করতে চেষ্টা করেছি, তাই তো। কাটাকাটি করার আগে তাহলে কি করেছি, ওটাকে ফ্যাক্টরে পরিণত করেছি। ঠিক এখানেও তাই করব, আমরা অঙ্ক করা শিখছি। ওকে,
তাহলে এখানে আমরা কি করব, আমরা ওপরের যে পদটা রয়েছে ওটাকে দেখো ফ্যাক্টরে পরিণত করেছি। তোমরা জানো এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা, সেই অনুযায়ী দেখো আমি এটাকে এখানে লিখেছি। এবার লক্ষ্য করো এটাকে আর এটাকে কেটে দিতে পারি, তাহলে কি হয়ে গেল দেখো ত্রিকোণমিতিক অপেক্ষকটা একটা স্ট্রেট লাইনে চলে এলো, মানে অপেক্ষকটা না অপেক্ষকগুলি। এইবার আমরা কি করব দেখো, এখানে খুব সহজেই অঙ্কটা রয়েছে, তাই জন্য তোমাদের কাছে সহজই লাগবে। এখানে সাইন স্কোয়ার এক্স যোগ কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 লিখবো। আর ফাইনালি দেখো এখানে যদি আমরা 2 নিই, দেখো আমি এখানে 2 নিয়েছি। 2 নেওয়ার উদ্দেশ্য কি, এখানে আমি 2 সাইন এক্স কস এক্সের ফর্মুলা ইউজ করতে পারবো, যেটা হচ্ছে সাইন 2x। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, ফাইনালি আমরা এই পদটা পেলাম, এবং এই পদটার ইন্টিগ্রেশন আমরা সহজেই করতে পারি। ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে এক্স, আর সাইন 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস 2x বাই 2। ওকে, পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসি। দেখো এখানেও খুব সহজ একটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। দেখো 1 প্লাস কস এক্স, এখানে কিন্তু এটা 20 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করা হচ্ছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনের অন্তর্ভুক্ত। দেখো এই অঙ্কগুলি করলে কিন্তু তোমরা বাকি অঙ্কগুলো সহজেই করতে পারবে, এটুকু আমি বলতে পারি। তো দেখো 1 প্লাস কস 2x এর ফর্মুলা আমি এখান থেকে, দেখো এখানে সুন্দরভাবে আমি এখানে বর্ণনা করেছি, এটাকে লিখতে পারছি। ইন দ্য সেম ওয়ে এটা থেকে আমি এটা লিখতে পারছি, আমি এখানে সাইডে বর্ণনা করেছি। 1 প্লাস কস 2 থিটা এবং 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা এখানে কিন্তু ব্যবহার হয়েছে। ওকে, এইবার দেখো আমরা যেটা পেলাম কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স মানে কি হয়, কট স্কোয়ার এক্স। এবার কট স্কোয়ার এক্সের কিন্তু ইন্টিগ্রেশন করা যায় না, কিন্তু কস স্কোয়ার এক্স আর কট স্কোয়ার এক্স আর কোসেক স্কোয়ার এক্সের কিন্তু একটা ফর্মুলা রয়েছে, সেই অনুযায়ী তাহলে আমরা কট স্কোয়ার এক্স অর্থাৎ এক্স বাই 2 এর ক্ষেত্রে কট স্কোয়ার থিটা ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা কোসেক স্কোয়ার থিটাতেও কনভার্ট করে নিয়েছি। দেখো খুব সহজ ফর্মুলা, কোন ফর্মুলা এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেই অনুযায়ী আমরা এই পদটা পেতে পারি, অর্থাৎ এই দুটো পদের বিয়োগফল আকারে পেতে পারি। এবার দেখো এইটাকেও ইন্টিগ্রেশন করা সহজ, একেও ইন্টিগ্রেশন করা সহজ। তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে কি মাইনাস কট এক্স বাই কট এম এক্স বাই এম রয়েছে এখানে, আর এখানে হচ্ছে কি কেবলমাত্র এক্স। পরবর্তী অঙ্কের স্লাইডে তোমরা চলে এসো। দেখো এই অঙ্কটি করবার ক্ষেত্রে এটা একটু 22 নম্বর অঙ্ক, এই অঙ্কটা কিন্তু একটুখানি তোমরা এই টার্ম যদি একটু মনে রাখো তাহলে এই অঙ্কটা করা খুবই সহজ। ওকে, তো এখানে দেখলাম এটা একটি মানে তোমাকে দুটো স্টেপ আগে যদি একটু ভেবে নাও, মানে অঙ্কটি শুরু করার আগে যদি একটু চিন্তা করে নাও, তাহলে এই ধরনের অঙ্ক করতে তোমাদের ভীষণ সহজ লাগবে। তো আমি জাস্ট দেখলাম যে সাইন স্কোয়ার এক্স রয়েছে, এটাকে যদি আমি 1 মাইনাস কস স্কোয়ার এক্স লিখি এবং তার পরবর্তী স্টেপটা আমি একটু রাফলি ক্যালকুলেট করে নেব আগে, নতুবা কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা সহজে করতে সমর্থ হবে না। তো দেখো আমি যেই 1 মাইনাস কস স্কোয়ার এক্স লিখলাম, তারপরে এই দুটি পদকে যদি আমি গুণ করি দেখলাম আমি এটা পাচ্ছি, এবং তারপরে ফাইনালি আমরা কি পাচ্ছি, এটি আর এটি যোগ করে 4টি কস কিউব থিটা পাচ্ছি, আর এখানে মাইনাস 3 কস থিটা পাচ্ছি। এবার তোমরা লক্ষ্য করো এটা কিন্তু কস 3 থিটার ফর্মুলা, মানে একটা ভেরি সিম্পল আকারে একটা অঙ্কটা কিন্তু চলে আসলো, তাই তো একটা বড় অঙ্ক খুব সহজ আকারে চলে আসলো। এবং তোমরা জানো কস এম এক্সের ফর্মুলা কি, ইন্টিগ্রেশন করলে কি হয় সাইন এম এক্স বাই এম। ওকে, সেই অনুযায়ী এখানে ইউজ করা হয়েছে। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে এসো। দেখো এই অঙ্কটি তোমরা অনেক উপায়ে করতে পারো, তার মধ্যে এটি একটি সহজ উপায়। ওকে, সহজ উপায়টা কি একটু ভালো করে খেয়াল করো। তো আমরা কি করলাম, এখানে দেখো 1 রয়েছে, এই 1-এর পরিবর্তে কিন্তু আমি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এই অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা একটু মাথায় রেখো। এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, নতুবা কিন্তু পরীক্ষা হলে ডাইরেক্টলি যদি অভ্যাসের অভাব থাকে তাহলে কিন্তু চিন্তা ভাবনাতে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তাই বলছি এগুলো অঙ্কগুলি একটু প্র্যাকটিস করবে। তো তো লক্ষ্য করো এবার কি করলাম, 1-এর পরিবর্তে আমরা এটাকে লিখলাম সাইন স্কোয়ার এক্স যোগ কস স্কোয়ার এক্স। এবার দেখো সাইন স্কোয়ার এক্সকেও আমরা এই দুটো পদ দিয়ে ভাগ করলাম এবং পেলাম হচ্ছে সেক স্কোয়ার এক্স, এবং কস স্কোয়ার এক্সকেও ভাগ করলাম, সেটাকে মাধ্যমে পেলাম হচ্ছে কোসেক স্কোয়ার এক্স। দেখো আমরা এটা কি করে আমরা বুঝে যাব, দেখো এটা কিন্তু যদি তুমি অভ্যাস না করো তুমি কি বুঝতে পারবে যে এই স্টেপটা থেকে সহজেই এই স্টেপে পরিণত করা যায়। তো তোমরা যদি অভ্যাস করো অঙ্কটি, তাহলে কিন্তু তোমরা বাকিদের থেকে অনেক কম সময়ে এটা বুঝে যাবে। ওকে, তাহলে এবার সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স এবং কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স। পরবর্তী অঙ্কে চলে আসি। তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু এটাকে যদি একটু সিম্পলিফাই করি, দেখো সিম্পলিফিকেশান কিন্তু তোমরা ত্রিকোণমিতি
যখন একাদশ শ্রেণীতে পড়েছো এই ধরনের সিম্পলিফিকেশন তোমরা কিন্তু বেশ অনেক অভ্যাস করেছো। তো দেখো কি করে সেটা হয়েছে। সাইন টু এক্সের ফর্মুলা এখানে ইউজ হয়েছে, অর্থাৎ টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু। ইন দ্য সেম ওয়ে এখানে ওয়ান মাইনাস কস টু থিটার ফর্মুলা ইউজ হয়েছে, সেখান থেকে আমরা পেয়েছি টু সাইন স্কোয়ার এক্স বাই টু। এবং দেখো এদের কাটাকাটি করে আমরা ফাইনালি কী পেলাম, কট এক্স বাই টু। ওকে, তাহলে দেখো এই অঙ্কটি একটা সহজ অঙ্কর আকারে পরিণত হয়ে গেল। দেখো এটা কিন্তু ইন্টিগ্রেশনের অঙ্ক না, এটা হচ্ছে আমরা যে পূর্ববর্তী ক্লাসে যে যা কিছু শিখেছি তার অ্যাপ্লিকেশন। ওকে, তো দেখো এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে ক্লাস দশম শ্রেণীর। দেখো তোমরা ভালো করে, তোমরা কট থিটা মানে কি লেখো, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা লেখো না? দেখো ঠিক এটাইকেই এখানে লেখা হয়েছে। তো এবার দেখো ট্যান ইনভার্স আর ট্যান ক্যান্সেল হয়ে গিয়ে কেবলমাত্র কি পড়ে থাকছে, ভেতরের যে পাই বাই টু মাইনাস এক্স বাই টু এটা চলে আসছে। এবং এটাকে ইন্টিগ্রেশন করা খুব সহজ, কেন এটা হচ্ছে ধ্রুবক পদ, পাই বাই টু হচ্ছে ধ্রুবক পদ। তো ওর সঙ্গে কি হবে, এক্স গুণ হয়ে যাবে। কারণ কি, ধরো পাঁচেরই যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হয়, পাঁচের ইন্টিগ্রেশন করলে কি হয়, পাঁচের ইন্টিগ্রেশন করলে 5x হয়ে যায়। তাহলে আমরা যদি পাঁচের পরিবর্তে কি লিখি, আমরা পাঁচের পরিবর্তে যদি পাই বাই টু লিখি তাহলে কি হবে, পাই বাই টু ইন্টু এক্স হয়ে যাবে। ওকে, তাহলে ধ্রুবক থাকলে তার ইন্টিগ্রেশন হচ্ছে তার সঙ্গে একটা এক্স গুণ আকারে হয়ে যাবে। ওকে, বুঝতে পারলাম। পরবর্তী পার্টে যদি আমরা চলে আসি, দেখো এখানেও একই রকমভাবে ইন্টিগ্রেশন করা হয়েছে, হাফটাকে রেখে দিয়ে কেবলমাত্র এক্সের ইন্টিগ্রেশন করা হয়েছে, দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই টু। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে আসো। দেখো এটা 30 নম্বর অঙ্কটিকে আমি বেছে নিয়েছি। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখো এই ধরনের অঙ্ক যদি করো তোমরা কিন্তু আনুষঙ্গিক বেশ কয়েকটি, অর্থাৎ কাছাকাছি বেশ কয়েকটি অঙ্ক অতি সহজে করতে পারবে। দেখো তোমরা ত্রিকোণমিতিতে এটা জেনেছো যে আমরা 1 প্লাস সাইন এক্স এটাকে আমরা কি করে ইন্টিগ্রেশন করব। 1 প্লাস সাইন এক্সকে দেখো 1-এর পরিবর্তে আমি লিখেছি এটা, আর সাইন এক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি, টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু। ওকে, তার মানে আমরা বর্গের ভিতরে আমরা কি লিখতে পারলাম, আর বর্গের ভিতরে কিন্তু আমরা একটা বর্গরাশি পেয়েছি। ওকে, বর্গরাশি যেই পেয়েছি আমরা কিন্তু রুটের ভিতরে যদি এরকম একটা বর্গরাশি পাই, আমরা কি জানি, রুট আর বর্গমূলটা ক্যান্সেল হয়ে গিয়ে কি হয়ে যায়, ভেতরের অংশটি চলে আসে সামনে। ওকে, তার মানে আমরা এখন কেবলমাত্র এটার ইন্টিগ্রেশন করব। তো তোমরা লক্ষ্য করো এটার ইন্টিগ্রেশন করা বেশ কঠিন ছিল, কিন্তু আমরা যেই ত্রিকোণমিতির একটু কনসেপ্টের ইউজ করলাম তখন এই সমাকলটা কোন সমাকলে পরিণত হলো, একটা সহজ সমাকলে পরিণত হয়ে গেল। এবার দেখো এটার ইন্টিগ্রেশন করা খুব সহজ, কেবল কি ইন্টিগ্রেশন, সাইন এম এক্স এর ফর্মুলা ইউজ করব। সাইন এম এক্স, এখানে এম মানে হচ্ছে হাফ, তার মানে সাইন এম এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কস এম এক্স বাই এম। এম মানে হচ্ছে হাফ, তাই নিচে এম লিখেছি, অবশ্যই একটা মাইনাস সাইন জেনারেট হয়। আর কস এম এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এম এক্স বাই এম। দেখো আমি এটা সহজেই লিখেছি। এবার তোমরা লক্ষ্য করো আমাদের এটা থেকে এটা দেখাতে বলেছে, আমরা কিন্তু এটা দেখিয়ে দিয়েছি। ওকে, এবার কি বলেছে, এটা থেকে এটা দেখাও, অর্থাৎ আমাদের এখানে একই সঙ্গে কিন্তু দুটো অঙ্ক করতে দেওয়া হয়েছে। তো ভালো করে খেয়াল করো, আমরা এটাকে বর্গমূল আকারে লিখে তার বর্গ আকারে লিখতেই পারি, তাই তো, কোনো একটা বর্গমূল আকারে লিখে তার ভেতরে তারাকে বর্গ, অর্থাৎ 4 মানে হচ্ছে কি রুট ওভার 4 স্কোয়ার আমরা লিখতেই পারি। সেই অনুযায়ী কিন্তু এখানে এটাকে এভাবে লেখা হয়েছে। এবং ফাইনালি কি করা হয়েছে, দেখো আমরা এই বর্গরাশিটিকে ভেঙে দিয়েছি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, দেখো স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস 2ab। এবং ফাইনালি কিন্তু এই লাইনটা আমরা পেয়েছি। দেখো তোমরা সহজেই বুঝতে পারবে। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে এসো। 32 নম্বর অঙ্কটিকে কিন্তু আমি বেছে নিয়েছি। এই অঙ্কগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলি, অর্থাৎ এই টাইপের অঙ্কগুলি তোমরা দেখবে এসএনদের বইয়ে বেশ কয়েকটি অঙ্ক রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকটি খুব ভালোভাবে যেমন এই অঙ্কটি 2000 সামথিং বোধহয় 16 সালে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এই অঙ্কটি এসেছিল। একই রকম অঙ্ক, 32 নম্বর অঙ্কের মতোই একই রকম অঙ্ক। তো তোমরা এই অঙ্কটি শেখবার পর কিন্তু অবশ্যই এই অঙ্কটি প্র্যাকটিস করতে চেষ্টা করবে। ওকে, তাহলে দেখো এই অঙ্কটি আমি কিভাবে করেছি, আমি কি করেছি, এখানে দেখো এখানে 1 মাইনাস কস এক্স, অঙ্কটি করা শেখো আগে। 1 মাইনাস কস এক্স রয়েছে, আমি দেখলাম যদি আমরা নিচে 1 মাইনাস কস স্কোয়ার এক্স লিখতে পারি কোনো উপায়ে, তাহলে আমরা 1 মাইনাস কস এক্স থেকে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, এই দীর্ঘমেয়াদী, খুব দীর্ঘমেয়াদী না, সামান্য দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা কিন্তু আমাদের মধ্যে আনতে হবে। তাহলে আমরা কি করলাম, দেখলাম উপর নিচে যদি আমরা 1 প্লাস কস এক্স দিয়ে গুণ করি তাহলে কিন্তু নিচের পার্টটা লক্ষ্য করো 1 মাইনাস কস স্কোয়ার এক্স কিন্তু চলে এসছে। এবার যেই 1 মাইনাস কস স্কোয়ার এক্স, আমি এটা কেন লিখেছি, কারণ আমরা 1 মাইনাস কস স্কোয়ার এক্সটাকে আমরা সাইন স্কোয়ার এক্সে লিখতে পারি। এবার তোমরা লক্ষ্য করো ওপরে
এই একের সঙ্গে কি গুণ হয়েছিল 1 প্লাস কস এক্স, সেই কারণে 1 প্লাস কস এক্স এসছে। 1 প্লাস কস এক্সকে আমরা সাইন স্কোয়ার এক্স দিয়ে ডিভিশন করেছি, ভাগ করার ফলে আমরা এককে ভাগ করলে আমরা পেয়েছি কোসেক স্কোয়ার এক্স, এবং কস এক্সকে ভাগ করার ফলে আমরা পেয়েছি কোসেক এক্স কট এক্স। এবার তোমরা ফর্মুলা দেখলেই বুঝতে পারবে, বা যারা মুখস্থ করেছে সহজেই বুঝতে পারবে যে কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, এবং কোসেক এক্স কট এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স। পরবর্তী অঙ্কের স্লাইডে চলে এসো। 35 নম্বর অঙ্কটিকে বেছে নিয়েছি। অঙ্কটি ভালো করে খেয়াল করো। দেখো, দুটো ত্রিকোণমিতিক অপেক্ষক গুণ আকারে রয়েছে। দুটো ত্রিকোণমিতিক অপেক্ষক গুণ আকারে থাকলে তাদের কিন্তু, বা যদি কোনো দুটো পদ গুণ আকারে থাকে আলাদা আলাদা অপেক্ষক, তাদের কিন্তু একসঙ্গে ইন্টিগ্রেশন করা যায় না। তাহলে তাদেরকে প্রথমে সেপারেট করতে হয়। অঙ্ক করা শেখো কিন্তু ভালো করে এটা। দেখো, দুটো ত্রিকোণমিতিক অপেক্ষক গুণ আকারে আছে। আমরা কিন্তু অবকলের মধ্যে এটাকে সহজেই অবকল করতে যেরকম শিখেছি, ইন্টিগ্রেশন কিন্তু সেরকমভাবে করতে পারি না। আমরা ফার্স্টে কি করে নেব, আমরা দেখো এই যে এটাকে আমরা কস এ কস বির ফর্মুলা ইউজ করব। তাহলে কস এ কস বির ডাইরেক্টলি কোনো ফর্মুলা নেই, কিন্তু 2 কস এ কস বির ফর্মুলা রয়েছে, তো আমরা সেটাকে ইউজ করব। তাহলে সেই জন্য আমরা এখানে হাফ গুণ করে নিয়েছি। দেখো, 2 কস এ কস বির ফর্মুলা তোমরা নিশ্চয়ই একাদশ শ্রেণীতে পড়েছো, তাও একটু আমি তোমাদের সুবিধার্থে দেখো লিখেছি, কস এ প্লাস বি যোগ কস এ মাইনাস বি। ফাইনালি আমরা এই পদটা পেয়েছি। তোমরা লক্ষ্য করো, এটার ইন্টিগ্রেশন করা যাচ্ছিল না, কিন্তু এটার ইন্টিগ্রেশন সহজেই করা যাচ্ছে। এটার ইন্টিগ্রেশন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তোমরা ভিডিওটিকে একটু পজ করে অঙ্কগুলোই একটু প্র্যাকটিস করবে। দেখো, এই অঙ্কগুলো তোমরা যদি অভ্যাস করো, 34 থেকে 37 নম্বরের এই পার্টেরই 34 থেকে 37 নম্বরের যে অঙ্কগুলো, সেগুলো কিন্তু সহজেই করতে পারবে। পরবর্তী পার্টে চলে আসছি, অর্থাৎ এই সংক্ষিপ্ত অংশের লাস্ট অঙ্কে চলে আসছি। -4,2 বিন্দুগামী কোনো বক্রের xy বিন্দুতে স্পর্শকের প্রবণতা হচ্ছে এত। তার মানেই হচ্ছে dI/dx হচ্ছে 2x + 1। ওকে, এবার আমরা এটা সিম্পলি ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করে আমরা কি পেলাম? আমরা কিন্তু এই রাশিটি পেলাম। এটাই কিন্তু সেই বক্রের ফ্যামিলি অফ বক্রের সমীকরণ। এবার আমরা কি বক্রটি কি বলেছে? কোন বিন্দুগামী? -4,2 বিন্দু করে। তাহলে এই বক্রের মধ্যে, অর্থাৎ এই বক্রের মধ্যে, অর্থাৎ এই বক্রটি যদি ওই বিন্দুগামী হয়, তাহলে এই বিন্দুটাকে এই বক্রের মধ্যে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দাও। দেখো, এখানে আমি লিখেছি, সেখান থেকে আমরা সি এর মান পেয়েছি। সি এর মান হচ্ছে কত? সি এর মান হচ্ছে -10। এবার সি এর মানটা পুনরায় আমরা 1 নম্বর সমীকরণ, অর্থাৎ এখানে বসিয়ে দিয়ে আমরা কিন্তু যে সমীকরণটি পেলাম সেটাই আমাদের নির্ণেয় বক্রের সমীকরণ। দেখো, এই অঙ্কটি যদি তোমরা ভালো করে বুঝে থাকো, তাহলে কিন্তু তোমরা কোশ্চেন 38 থেকে 40 নম্বরের অঙ্কগুলি কিন্তু সহজেই পারবে। তো ওকে স্টুডেন্ট, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমাদের ভিডিওটি বুঝতে অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। তো আশা করি খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের আমি অনেকগুলি অঙ্কের এক্সাম্পল বোঝাতে পেরেছি। তো তোমরা ভিডিওটি পজ করে বারবার দেখবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবে স্টুডেন্ট। ওকে।